হ্যালো ফ্রেন্ডস, আমি দেবজ্যোতি। তো আজকে আমরা কথা বলবো আপকামিং হিন্দি সিনেমা দ্য বেঙ্গল ফাইলস, যেটাতে মুখ্য ভূমিকায় আছেন মিঠুন চক্রবর্তী এবং তাছাড়াও শাশ্বত চট্টোপাধ্যায়, সৌরভ দাস সহ অনেকে আছেন। তো ভিডিওটা বানাতে আমার দেরি হয়ে গেল অ্যাকচুয়ালিতে। এত খারাপ খবরটা সবাই জানেন যে এয়ার ইন্ডিয়া 171 যে ক্র্যাশের অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। আমি মানুষ যারা মারা গেছেন তাদের আত্মার শান্তি কামনা করি। খুবই হৃদয় বিদারক একটা ঘটনা, মানে লাইক এত আনফরচুনেট। 200-র ওপরে মানুষ, যদিও একজন মানুষ সার্ভাইভ করেছেন, থ্যাংক গড। তো যাই হোক, মানে এত ডিস্টার্বিং, মানে হয় না যে কিছু জিনিস আপনি দেখলেন বা শুনলেন তারপরে আপনি অন্য কোনো জিনিসে কনসেন্ট্রেটই করতে পারছেন না। তো আমার ক্ষেত্রে সেটা কাইন্ড অফ, মানে ওই ফেজটা দিয়ে যাচ্ছিলাম বলে আমার রিভিউটা করতে দেরি হচ্ছে। তো ট্রেলারটা আমি দেখলাম। আমার ট্রেলারটা এক কথায় ভালো লেগেছে, খারাপ লেগেছে আমি বলবো না, অন্টিং লেগেছে। অন্টিং, রীতিমতো অন্টিং, গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ট্রেলার হয়েছে। দেখুন, এটা খুব সেন্সিটিভ একটা বিষয়, ঠিক আছে? এবং যখনই আমরা কোনো সেন্সিটিভ বিষয় নিয়ে আলোচনা করি, প্রথম যে জিনিসটা আমাদের মাথায় রাখা দরকার যে দেয়ার আর নুয়ান্সেস। এই একটা সিনেমা, এই সিনেমাটা একটা সামাজিক দিক তুলে ধরছে। তো সেই সামাজিক দিকেরও একটা নুয়ান্স আছে। এটা অ্যাজ আ সিনেমাও কিন্তু নুয়ান্স আছে, ঠিক আছে? এই জিনিসটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। দেখুন, এটা যে ঘটনাটার যে সময়কালটার কথা বলছে সেটা হচ্ছে 1946-1947, ঠিক আছে? আই থিঙ্ক আমি এই কথাগুলো রাজকাহিনী যখন রিভিউ করেছিলাম আমি বলেছিলাম, দেখুন, ব্রিটিশ ওয়ার হরেবল টু আস, ঠিক আছে? ব্রিটিশ কলোনিয়ালিজম হরেবল। অনেকগুলো আর্টিফিশিয়ালি তৈরি করা ফ্যামিন, যেগুলো দুর্ভিক্ষ ব্রিটিশরা ইচ্ছে করে তৈরি করেছিল, লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ মারা গেছিল। ব্রিটিশরা, মানে দেওয়ার অফুল টু আস, ফাক ব্রিটিশ। কিন্তু ভারতবর্ষের ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর অধ্যায় ছিল 1946-এর শেষ কয়েক মাস এবং 1947-এর অগাস্ট মাস অবধি। মানে ওই 1946-ছেচল্লিশের লাস্ট 6 মাস এবং 1947-এর প্রথম 8 মাস, এই 14-15 মাসের একটা স্ট্রেচ। ভয়ঙ্কর, ভয়ঙ্কর একটা স্ট্রেচ ছিল, যে কথাটা আমরা বলি না, যে জিনিসগুলো নিয়ে আমরা আলোচনা করি না। এবার দেখুন, আমরা পার্টিশন কথাটা যখন বলি আমরা ভাবি সারা ভারত দুভাগে ভাগ হয়ে গেছিল এবং প্রত্যেকটা মানুষ এফেক্টেড হয়েছিল। কথাটা কিন্তু ঠিক নয়, ঠিক আছে? ভারত ভাগ অবশ্যই হয়েছিল, কিন্তু আপনারা যদি 1947-এর ম্যাপটা দেখেন, পার্টিশন অফ ইন্ডিয়া ওয়াজ মেনলি পার্টিশন অফ পাঞ্জাব অ্যান্ড পার্টিশন অফ বেঙ্গল, ঠিক আছে? ইন্ডিয়ার হার্টল্যান্ড অতটা এফেক্টেড হয়নি, সাউথ ইন্ডিয়াও অতটা এফেক্টেড হয়নি। ইট ওয়াজ প্রাইমারিলি পার্টিশন অফ পাঞ্জাব, কারণ ওই যে পুরো জায়গাটা, মানে এখন যেটাকে পাকিস্তানি পাঞ্জাব বলে, প্লাস ইন্ডিয়া যে মানে হরিয়ানা, হিমাচল প্রদেশ এবং এখনকার যে পাঞ্জাব, এখনকার পাঞ্জাবের সাইজটা অনেক ছোট হয়ে গেছে, পুরো যে পাঞ্জাব প্রভিন্সটা ছিল সেখানে, এবং আমাদের এই যে পুরো বেঙ্গল প্রভিন্সটা ছিল, বাংলাদেশ ওয়েস্ট বেঙ্গল মিলিয়ে, এই দুটো জায়গাতেই কিন্তু পার্টিশনটা সব থেকে ভয়ঙ্কর রূপ নিয়েছিল, বিকজ এই প্রাইমারি দুটো লাইনেই কাটা হয়েছিল। এখান থেকে ওয়েস্ট বেঙ্গল থেকে কেটে, মানে বেঙ্গল থেকে কেটে ওয়েস্ট বেঙ্গল আর আর কি বাংলাদেশ, এবং ওইখান থেকে পাঞ্জাব প্রভিন্সের থেকে ওই ওই লাইনটা কেটে হচ্ছে ওয়েস্ট পাকিস্তান। সেই সময় ইস্ট আর ওয়েস্ট পাকিস্তান ছিল, এবং ভয়ঙ্কর অবস্থা হয়েছিল, ঠিক আছে? এবং আপনাদেরকে আবারও যেটা আমি বললাম, দেয়ার ইজ নুয়ান্স, এবং এটা কিন্তু একপাক্ষিক নয়, একদমই একপাক্ষিক নয়। এই যে ঘটনাটা দেখানো হচ্ছে সেটা ক্যালকাটা কিলিং এর, আমরা বুঝতেই পারছি। আমরা সোহাওয়ার্দির নাম দেখলাম, আমরা গোপাল পাঠার নাম দেখলাম, আমরা অন্যান্য যারা সেই সময়কার সিগনিফিকেন্ট ফিগার ছিলেন, আই থিঙ্ক অনুপম খের মহাত্মা গান্ধীর রোল করছেন, আমরা কিন্তু এদেরকে দেখতে পাচ্ছি। এবার সেই সময় বা ক্যালকাটা কিলিং এর পরে কিন্তু অনেকগুলো দাঙ্গা হয়েছিল, ঠিক আছে? দাঙ্গা এবং পোগ্রম। পোগ্রম মানে যখন একটা সাইড অন্য সাইডকে স্পেসিফিক্যালি টার্গেট করে। ইভেন দ্য ক্যালকাটা কিলিং ওয়াজ অলসো আ পোগ্রম, ঠিক আছে? এবং সেটা কিন্তু বোথ সাইডে হয়েছিল। বিহারে দাঙ্গা হয়েছিল, নোয়াখালীতে দাঙ্গা হয়েছিল, পাঞ্জাবে হয়েছে বিটুইন শিখস অ্যান্ড মুসলিমস, কাশ্মীরে হয়েছে, জম্মুতে রাজা হারি সিং করিয়েছিলেন। তো বোথ সাইড থেকেই হয়েছে। তিনটে যে মেন রিলিজিয়ান ছিল, ইচ ওয়ার ভিকটিমস অ্যান্ড ইচ ওয়ার পারপিট্রেটার্স ইজ ওয়েল।
এখানে কিন্তু এটা কোনো অস্বীকার করার জায়গা নেই, এখানে কিন্তু কোনো আঙুল তোলার জায়গা নেই, দিস ইজ আ হিস্টোরিক ফ্যাক্ট। ঠিক আছে, আমরা এখানে সেটারই একটা যে বাংলা যেটা সব থেকে ভয়ঙ্করভাবে এফেক্ট হয়েছিল, আমরা সেই চ্যাপ্টারটা দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে কি মানে যে ক্যালকাটা কিলিং সেটা কতটা ভয়ঙ্কর রূপ নিয়েছিল, এবং ক্যালকাটা কিলিংয়ে কিন্তু ক্যাটালিস্ট ছিল এই সাবসিকুয়েন্ট দাঙ্গাগুলোর, এবং বাই অ্যান্ড লার্জ এই যে দেশভাগ সেটা কিন্তু হওয়ার ক্যাটালিস্ট কিন্তু ওই ক্যালকাটা কিলিং থেকেই স্টার্ট হয়েছিল। যেটা আমি বললাম যে 1946-এর শেষ কয়েক মাস এবং 1947-এর প্রথম কয়েক মাস, এই স্ট্রেচটা ভারতবর্ষের ইতিহাসের সব থেকে ভয়ঙ্কর স্ট্রেচ ছিল। এবার দেখুন, আপনাদেরকে এটা বুঝতে হবে যে এটা একটা যেরকম সিনেমা, এটা কিন্তু একটা সামাজিক দিকও আছে। এবার অনেকেই প্রশ্ন করতে পারে, আমি কমেন্টেও অনেককে দেখছিলাম, যে একটা ইতিহাস সেটা ভয়ঙ্কর, সেটা রক্তে লেখা, সেটা বারবার করে তুলে আনার মানেটা কি? তুলে আনার মানে দেখুন, আপনি বলতেই পারেন যে আপনার একটা ইতিহাস, আপনার কোনো একটা সফট স্পট আছে, আপনি সেটাকে কিভাবে ডিল করবেন। আমার এখানে আমার হাতে, আমি জানি না দেখা যাচ্ছে কিনা ক্যামেরায় কতটা, আমার এখানে একটা হালকা কাটা দাগ আছে। ঠিক আছে, আমি ছোটবেলায় বাথরুমে আমার আর কি পড়ে গিয়ে আমার কাটা দাগটা হয়েছিল। ইউ ক্যান ফরগেট দ্যাট ইট এক্সিস্টস, আর আপনি সেই স্কারটার দিকে তাকিয়ে আপনার খারাপ লাগতে পারে, বা আপনি এটাকে ভুলে যেতে পারেন। ঠিক আছে, এবং দুটোই ইকুয়ালি ভ্যালিড হয়ে। আমি এবার আপনারা বলতেই পারেন তাহলে এই সিনেমাগুলো বানানোর মানে কি, যেগুলো এইরকম একটা ভয়ঙ্কর মানে যে দিক সেটাকে তুলে আনে। এখানে আমি আমার একটা জিউস ফ্রেন্ডের কথা বলবো। আমি আই থিঙ্ক বিভিন্ন প্রসঙ্গে বলেওছি যে লাইক আই নো আ লট অফ জিউস পিপল, তাদের মানে ইন্টারভিউও করেছি, ভবিষ্যতেও করব। অ্যান্ড মানে আমি যার কথা বলছি সে কোনো অভিনেতা বা কিছু নয়, হি ইজ হি ওয়াজ মাই কলিগ ইন অ্যামাজন। তো তার সাথে আমার একদিন কথায় সেও নাকি সিনেম্যাটিক ফ্যান ছিল। এবার আপনারা প্রত্যেকেই জানেন যে হলোকাস্ট, এবং হলোকাস্টের নিয়ে প্রচুর সিনেমা হয়, ইসরায়েলে হয়, জার্মানিতে হয় বিকজ দে ফিল গিল্টি, হলিউডে তো হয়। তো ওর সাথে কথা বলতে বলতে আমি একদিন জিজ্ঞাসা করেছিলাম যে অ্যাজ আ জিউস পার্সন, এই যে হলোকাস্টের জিনিসটা দেখা, যেখানে 7 মিলিয়ন জিউস মানুষ মারা গেছিলেন, ইট মাস্ট বি ডিফিকাল্ট, রাইট? কারণ আপনার যে সব থেকে ভয়ঙ্কর স্মৃতিটা আপনার সামনে বারবার করে আসছে সিনেমার মাধ্যমে, মানে ইট ইজ লাইক কনফ্রন্টিং দ্য ওয়ার্স্ট থিং লাইক দ্যাট ইউ ক্যান এক্সপিরিয়েন্স অ্যাজ আ জিউস পার্সন। তো তখনও খুব সুন্দর একটা কথা বলেছেন, আমি সেটাই আপনাদেরকে শেয়ার করতে চাই, এবং সেটাই হয়তো সব থেকে ভালো অ্যান্সার। সেটা হচ্ছে যে কোনো জিনিস আগে ঘটেছে, সেটার একটা ভয়ঙ্কর প্রভাব আছে, সেটা কতটা মানে সেটার যে সাইকোলজিক্যাল ইম্প্যাক্ট, সেটার সামাজিক ইম্প্যাক্ট আমরা প্রত্যেকে জানি। আমাদের এখনো এই ট্রেলারটা দেখে গায়ে কাঁটা দিচ্ছে। ইতিহাসের সব থেকে বড় যে বিষয়টা, এটা আমি আগের দিনও কোনো একটা ভিডিওর পরিপ্রেক্ষিতে বলছিলাম, যে ইট রিপিটস। মার্ক টোয়েন খুব সুন্দর বলেছিলেন, হিস্ট্রি ডাজন্ট রিপিট ইটসেলফ, ইট রাইমস। তো আমরা যখন আগের ভয়ঙ্কর ঘটনা দেখছি, সেটা যতই ডিফিকাল্ট হোক, সেটা যতই ডিফিকাল্ট টু ওয়াচ হোক, আমরা ওই মিস্টেকগুলো, যেগুলো আগে ওই ঘটনাটার মানে কজ ছিল, কারণ ছিল, যাতে সেটা আবার না ঘটে। যখন আমরা হলোকাস্ট নিয়ে সিনেমা দেখছি, তখন কিন্তু আমরা বুঝতে পারছি যে এটা কেন হয়েছিল। যারা ভিকটিম জিউস তারাও বুঝতে পারছে, যারা পারপিট্রেটার ছিল নাৎসি জার্মানি তারাও কিন্তু বুঝতে পারছে যে এই জিনিসটা ঘটেছিল, এবং আবার যাতে না ঘটে সেই জন্যে কিন্তু বারবার করে মনে করিয়ে দেওয়া। ইটস আ পেইনফুল মেমোরি, সেই বিষয়ে কোনো সন্দেহ নেই, বাট এই রিমাইন্ডিংটা কিন্তু দরকার, যে আমরা যদি ইতিহাসটা ভুলে যাই সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে, যে ভুলগুলো হয়েছিল সেটা কিন্তু আবার ফিরে আসতে পারে। এবং কোথাও গিয়ে বেঙ্গল ফাইলসের মতো সিনেমার, বা তার আগে কাশ্মীর ফাইলসের মতো সিনেমারও কিন্তু এটাই সব থেকে বড় বিষয়বস্তু, যে এটা কোনো একটা ভয়ঙ্কর সামাজিক ঘটনা। আমি সেটার মধ্যে পলিটিক্সে যাচ্ছি না, আমি এ দল ভার্সেস ও দলে যাচ্ছি না, এটা আমি প্রথমেই বললাম, ইটস আ ভেরি নুয়ান্সড থিং। আমরা যাতে আগের যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটেছে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যাতে সেই ভুলটা আর না করি, এটাই এই জাতীয় সিনেমার, এটা যে কোনো ঐতিহাসিক সিনেমার অ্যাকচুয়ালি সব থেকে বড় এবং সব থেকে ইম্পর্টেন্ট বিষয়বস্তু, সেটা হচ্ছে লার্নিং ফ্রম হিস্ট্রি। হলোকাস্টের সিনেমা দেখলে আপনারা বুঝতে পারবেন যে কেন হলোকাস্ট হয়েছিল,
আপনি সেই মিস্টেকগুলো করবেন না, ইউ উইল লার্ন ফ্রম ইয়োর মিস্টেকস। সেম উইথ দিস, আমরা ভারতবাসীরা এইরকম ভয়ঙ্কর অধ্যায়ের মধ্যে দিয়ে গেছিলাম, ক্যালকাটা কিলিংয়ের মতো, নোয়াখালীর মতো, বিহারে দাঙ্গা হয়েছিল, জম্মুতে দাঙ্গা হয়েছিল, যাতে সেই ভুলগুলো আর না হয় সেই জন্য এরকম সিনেমা বানানো। সো ইট ইজ ভেরি নুয়ান্সড ইন টার্মস অফ এটার কালচারাল ইম্প্যাক্ট এবং ইন টার্মস অফ লাইক হাউ ডু উই পারসিভ ইট, কারণ পোটেন্সিয়ালি একটা মানে অমুক ভার্সেস তমুক ন্যারেটিভ তৈরি হতে পারে এবং সেটাই হতে চলেছে, বিকজ পিপল ডু নট আন্ডারস্ট্যান্ড দ্য নুয়ান্সেস। যাই হোক, এই ছিল হচ্ছে সামাজিক দিকটা। সিনেম্যাটিক দিকটার দিক দিয়ে যদি আমি বলি, খুবই মিনিমালিস্টিক একটা ট্রেলার রাখা হয়েছে। আমরা টিজারের সময়ও দেখেছিলাম যখন মিঠুন চক্রবর্তী প্রিয়াম্বলটা বলতে বলতে আসছেন, তো সেটাও খুব মিনিমালিস্টিক ছিল এবং সেটাও মধ্যে ওই হন্টিং ওই ব্যাপারটা ছিল, গায়ে কাঁটা দেওয়ার মতো। আমরা এখানেও কিন্তু দেখতে পাচ্ছি যে খুব মিনিমালিস্টিক রাখা হয়েছে এবং কাইন্ড অফ ক্যারেক্টার ইন্ট্রোডাকশন করানো হয়েছে। আর বাই দ্য ওয়ে, সৌরভ দাসকে অ্যাজ আ গোপাল পাঁঠা কিন্তু দুর্দান্ত লাগছে। ওই যে রেজটা, ওই যে অ্যানিমসিটিটা, ওই যে আমি তুমি এদেরকে মেরে দিচ্ছ, আমি এদেরকে বাঁচাবো, দারুণ লাগছে। মিঠুন চক্রবর্তী লেজেন্ড, নতুন করে কিছু বলার নেই। টিজারে মিঠুন চক্রবর্তীর ওপরেই পুরোটা ফোকাস ছিল এবং ওই যে মিঠুন চক্রবর্তী প্রিয়াম্বল বলছেন, কথা জড়িয়ে যাচ্ছে, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক। এখানে মিঠুন চক্রবর্তীকে একা ফোকাস করা হয়নি, এখানে সবাইকে জায়গা দেওয়া হয়েছে, প্রত্যেককে ভালো লাগছে। এবং সব থেকে আমার যে জিনিসটা ভালো লাগলো, দ্য অ্যাকশন ইজ ইমপ্লাইড। ভায়োলেন্স হোক বা সেটা কোনো রকমের মানে কোনো রকম ক্রাইম হোক, ইট ইজ ইমপ্লাইড। আমরা দেখতে পাচ্ছি কিছু মহিলাকে মানে কিছু মানে একজন মহিলাকে কিছু পুরুষ ঘিরে ধরছে। আমরা জানি দাঙ্গার সময় কি হয়েছিল, এটার ইমপ্লিকেশন কি সেটা দেখানো হচ্ছে না। আমরা দেখতে পাচ্ছি এই যে ভায়োলেন্সের ইমপ্লিকেশনগুলো, সেটা মানে খুব মানে সেটা কিন্তু সাইকোলজিক্যালি হন্টিং, কারণ আপনি যদি দেখিয়ে দেন তাহলে সেটা সাইকোলজিক্যাল ইম্প্যাক্টটা কম, কিন্তু আপনি দেখালেন না, মানুষের মনের মধ্যে ছেড়ে দিলেন, ইউ আর লিভিং ইট টু দ্য ইম্যাজিনেশন, সেটা কিন্তু অনেক বেশি পাওয়ারফুল। এবং এটা ট্রেলারে অ্যাপ্রোচটা নেওয়া হয়েছে এবং ওটার জন্যই ট্রেলারটা কিন্তু এত বেশি ওয়ার্ক করে। তো আশা করবো সিনেমাতেও প্রচণ্ড পরিমাণে গোর, ভায়োলেন্স এই জাতীয় না দেখে এই যে মিনিমালিস্টিক যে অ্যাপ্রোচটা আমরা টিজার বা ট্রেলারে দেখতে পাচ্ছি, সেটাই যেন সিনেমাতে থাকে। অত্যাধিক গোর, ভায়োলেন্স থেকে এই যে নুয়ান্সড অ্যাসপেক্টগুলো ছিল অফ লার্নিং ফ্রম হিস্ট্রি এবং পাস্ট যে ভয়ঙ্কর ঘটনাগুলো ভারতবর্ষের বুকে ঘটে গেছে, সেটা যাতে আবার না ঘটে, যেটা মানে মূল লক্ষ্য সিনেমাটার, সেটা থেকে যাতে ডাইভার্ট না করে। ওভারঅল আমার ট্রেলারটা ভীষণই ভালো লেগেছে। যেটা বললাম, ভালো মন্দর থেকেও বেশি গায়ে কাঁটা দেওয়ার মতো একটা ট্রেলার হয়েছে, হন্টিং। এবং ট্রেলারের সব থেকে যেটা স্ট্রাইকিং সেটা অবশ্যই সৌরভ দাস, এই বিষয়ে কোনো কথাই হবে না। তো ওভারঅল দেখা যাক সিনেমাটা কেমন হয়। আমি যেটা বললাম যে যদি হেভি হ্যান্ডেড অ্যাপ্রোচ না নিয়ে, যদি নুয়ান্সটা ধরে রেখে আর ওরকম এক্সপ্লয়েটিভ টেরিটরিতে মানে রেপ দেখিয়ে দিল, ভায়োলেন্স দেখিয়ে দিল, এইগুলো না করে যদি একটা নুয়ান্স স্টোরি টেলিং করতে পারে, এটা কিন্তু ভীষণই পাওয়ারফুল একটা সিনেমা হতে পারে, ভীষণই পাওয়ারফুল একটা সিনেমা হতে পারে। তো যাই হোক, এই ছিল আমার ভিডিও। আমার ভিডিওটা কেমন লাগলো জানাবেন, লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। ধন্যবাদ।